সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আজকে তৃতীয় বর্ষের কোর্স কোড 361 ইনস্ট্রুমেন্টাল মেথডস অফ অ্যানালাইসিস এর দ্বিতীয় চ্যাপ্টার অ্যাটমিক স্পেকট্রোমেট্রিক মেথডস এর প্রথম ক্লাসটি নিব। আজকে মূলত পড়াবো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এর প্রিন্সিপাল। তো চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। দেখো, অ্যাটমিক স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি মানে কি? পারমাণবিক বর্ণালী মিতি। তো বর্ণালী মিতি, বর্ণালী এই সম্পর্কে তোমরা একটু হলেও জানো। তো এই জিনিসগুলোর আসলে ইনস্ট্রুমেন্টাল ইউজটা বা এগুলো যান্ত্রিক ফাংশনটা কি হবে, এগুলো এটাই মূলত এখানকার পড়ার আর বিষয়। তো অ্যাটমিক স্পেকট্রোস্কোপিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখো তিন ধরনের স্পেকট্রোস্কোপি মূলত আছে। আসলে অ্যাটমিক স্পেকট্রোস্কোপির মাধ্যমে কোনো ধাতু, কোনো নমুনায় উপস্থিত ধাতু, এগুলোকে আসলে শনাক্ত করা যায়। আরো অনেক কাজে বিশুদ্ধতা নির্ণয়েও এগুলো ব্যবহার করা হয়। তো অ্যাটমিক স্পেকট্রোস্কোপি মূলত তিন তিন ধরনের অ্যাটমিক স্পেকট্রোস্কোপি মূলত ব্যবহার করা হয়। একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, মানে শোষণ বর্ণালীমিতি। এখানে একটু বর্ণনা দেওয়া হয়েছে যে এই যে ল্যাম্পের মাধ্যমে বিকিরণ তৈরি করা হয় আর ফ্লেমের মাধ্যমে কোনো পরমাণুর ভ্যাপার তৈরি করা হয়, তার ফলে যে শোষণটা কমে যায় সেটার পরিমাণটা আসলে এই ডিটেক্টরের মাধ্যমে নির্ণয় করা হয়। সেম এমিশন যেটা, এটা হচ্ছে পারমাণবিক বিকিরণ বর্ণালীমিতি, এটারও একটা পদ্ধতি আছে। আর আরেকটা হচ্ছে ভরমিতিক বর্ণালী বা মাস স্পেকট্রোমেট্রি। তো এগুলো সব এই সব বিষয়গুলি আমাদের একটার পরে একটা আসবে, আমরা তখন এগুলো ডিটেল দেখে নিব। দেখো, অ্যাটমিক স্পেকট্রোস্কোপি, এই যে আমরা বলছি বর্ণালী মিতি, তাহলে বর্ণালী মিতি আসলে কিভাবে ব্যবহার করা যায়, বা বর্ণালী মিতি আসলে কেন তৈরি হচ্ছে, বর্ণালীটা কেন তৈরি হয়? আমরা জানি যে যে কোনো পরমাণু হচ্ছে নিরপেক্ষ এবং এটি সাধারণত নিম্ন শক্তি স্তরে থাকে, কিন্তু যদি কোনো শক্তি পায় তখন নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন গুলো দেখো এই যে নিম্ন শক্তি স্তর থেকে কিন্তু উচ্চ শক্তি স্তরে সেগুলো লাফিয়ে পড়ে, এবং পরে কিন্তু আবার যখন সেটা নিম্ন শক্তি স্তরে বা গ্রাউন্ড স্টেটে ফেরত যায়, তখনই কিন্তু বিভিন্ন ধরনের এমিশন বা বিকিরণ তৈরি হয়। আর ওই বিকিরণের কিন্তু নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। আর এই কম্পাঙ্ক গুলো তুমি যে রেডিয়েশনটা দিচ্ছ সেই রেডিয়েশনটা শোষণ করছে, তার নিজের কম্পাঙ্ক কতটুকু হচ্ছে, এই তরঙ্গ দৈর্ঘ্য যে বিকিরণের পাওয়া গেল, এগুলো থেকেই মূলত বিভিন্ন ধরনের এর স্পেকট্রোস্কোপিক অ্যানালাইসিসটা আসলে ভাগ ভাগ করা হয়েছে। এখন দেখো, এই এই যে এক্সাইটেশন, উত্তেজিত অবস্থায় যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, সেটা দেখো এই যে এই সূত্রটাকে ফলো করে E = hc/λ। ই আমরা জানি যে আমার এনার্জি ডিফারেন্স বিটুইন টু লেভেলস। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর সি হচ্ছে লাইটের যে ভেলোসিটি সেটা, আর ল্যামডা হচ্ছে ওই যে বিকিরণ যেটা, সেই বিকিরণের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ আর কি। এখন দেখো, অ্যাটমিক স্পেকট্রোস্কোপি, এই যে এখানে একটা বিষয় বলা হয়েছে, এই বিষয়টা আমাদের যখন আমরা ইনস্ট্রুমেন্টাল মেথডস অফ অ্যানালাইসিস পড়বো তখন আসবে। যে কোনো সলিউশন কিন্তু সলিউশন আকারে থাকলে তাকে ডিটেক্ট করা যাবে না বর্ণালীমিতিক পদ্ধতিতে, তাকে অবশ্যই আয়োনাইজ হতে হবে অথবা ভ্যাপারাইজ হতে হবে। তো এই যে কোনো তরল নমুনা থেকে তাকে আসলে ভ্যাপারে পরিণত করে এই যে নেবুলাইজার, এটা একটা যন্ত্র, এই নেবুলাইজার যখন স্প্রেতে পরিণত করে সেটা ভোলাটাইল হয়। এবং দেখো, এটা মলিকুলেও থাকতে পারে, আবার আয়নেও পরিণত হতে পারে, ফ্রি অ্যাটমেও পরিণত হতে পারে। তখনই মূলত এই যে এক লেভেল থেকে আরেক লেভেলে যে শক্তির মানে ইলেকট্রনটা লাফিয়ে পড়ে সেই ঘটনাগুলো ঘটে। কিন্তু যখন এটি কঠিন বা তরল অবস্থা থাকে তখন কিন্তু কোনোভাবেই এটি সম্ভব নয়। দেখো, ফ্লেম অর প্লাজমা কজেস দ্য সলভেন্টস টু ইভাপোরেট। যখন আমরা এই যে ফ্লেম দেই তখন সেটা ইভাপোরেট করে লিভিং ড্রাই অ্যারোসল পার্টিকেল, অ্যারোসলের মতো পার্টিকেল ফর্ম করে। তখন এটা ভোলাটাইল হয়, প্রোডিউসিং অ্যাটমিক অ্যাটম তৈরি করতে পারে, মলিকুলার ফর্ম তৈরি করতে পারে, আবার আয়নিক ফর্মও তৈরি করতে পারে। এই বিষয়গুলো আমরা ডিটেল জানবো হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মেথডস, মানে কিভাবে ওটা কাজ করছে সেই বিষয়ে। তো এখানে একটু ধারণা দেওয়া হয়েছে। এখন দেখো, পারমাণবিক শোষণ বর্ণালী বা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বলতে কি বোঝায়? পারমাণবিক শোষণ বর্ণালী একটি খুবই পরিচিত পদ্ধতি, যেটার মাধ্যমে নমুনায় বিভিন্ন ধাতু ও কিছু
অপধাতু মানে সেমিকন্ডাক্টর এগুলোকে শনাক্ত করা যায়। এটা খুবই নির্ভরযোগ্য এবং সহজ একটি পদ্ধতি। আর এই যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এই পদ্ধতিতে প্রায় 60 থেকে 70টি পদার্থকে বিশ্লেষণ করা সম্ভব। দেখো এই পদ্ধতি ব্যবহার করে অনেক সময় নমুনায় বিভিন্ন ধাতু কতটুকু ঘনমাত্রায় উপস্থিত বা কত পরিমাণে উপস্থিত সেটিও নির্ণয় করা সম্ভব। এখন দেখো আমরা সংজ্ঞাটা একটু দেখে নেই। যে শোষণ বর্ণালিমিতিক পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় মানে ভ্যাপারাইজার কি অবস্থায় অনুত্তেজিত পরমাণু কর্তৃক, অনুত্তেজিত বলতে নিম্ন শক্তি স্তরে থাকে এইরকম অবস্থায় কোনো উৎস হতে রেডিয়েশন শোষণ করতে পারে বা করা যায় তাকেই বলা হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালী। এক কথায় যখন কোনো পরমাণু গ্রাউন্ড স্টেটে থাকে তখন সে যদি কোনো বিকিরণ শোষণ করে ওই বিকিরণের শোষণ মাত্রাটাকে কমায় দেয় বা তার ফলে যে শোষণ বর্ণালীটা তৈরি হবে সেটাই মূলত পারমাণবিক শোষণ বর্ণালী। দেখো কোনো নিরপেক্ষ পরমাণু গ্রাউন্ড স্টেটে বা নিম্ন শক্তি স্তরে থাকলে তা একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের তরঙ্গ রেডিয়েশন শোষণ করবে। এর অর্থ হচ্ছে সোডিয়াম যে পরিমাণে রেডিয়েশন শোষণ করবে ক্যালসিয়াম কিন্তু সেটা করবে না। মানে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে শোষণ মাত্রাটা হবে নির্দিষ্ট, মানে প্রত্যেকটা পরমাণু তার নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশনই শোষণ করবে। একটা যে রেডিয়েশন শোষণ করবে অন্য একটি পরমাণু সেটা করবে না। যেমন সোডিয়াম পরমাণু সবসময় 589 ওই ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে। খেয়াল করো এখানে পিরিয়ডিক টেবিল দেখানো হয়েছে। এই যে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলের মধ্যে যে গোলাপি কালারের মৌলগুলো আছে এই সবগুলো মৌলই মূলত অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বা পারমাণবিক শোষণ বর্ণালীর মাধ্যমে এগুলোকে ডিটারমাইন করা যায়, শনাক্ত করা যায়। আচ্ছা এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, আমরা মূলত এখন শুরু করব যে পারমাণবিক শোষণ বর্ণালীর প্রিন্সিপালটা কি। তো আমরা ধরে নিলাম আমরা যে নমুনাটিকে শনাক্ত করব এটি তরল অবস্থায় আছে। তো তরল অবস্থাকে তাপ দিলে সাধারণত কি হবে, সেটি হবে বাষ্প। তো এই যে বাষ্পীভূত অবস্থা, এই বাষ্পীভূত অবস্থায় আমরা আগে দেখেছি যে এটা অ্যাটম আকারে থাকতে পারে, আয়ন আকারে থাকতে পারে। তো আমরা ধরে নিলাম এটা অ্যাটম আকারে থাকতে পারে আছে। তো অ্যাটম আকারে যদি থাকে তাহলে এই অ্যাটম কিন্তু হবে দুই ধরনের। একটা হবে উচ্চ শক্তি স্তরে গমন, মানে যেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে শক্তি পেয়ে উচ্চ শক্তি স্তরে গেছে। তো আর একটা হবে হচ্ছে শুধু নিম্ন শক্তি স্তরে যে পরমাণু রয়েছে সেটা। তো যখন উচ্চ শক্তি স্তরে যে পরমাণুগুলো যায় সেগুলো কিন্তু আবার নিম্ন শক্তি স্তরে ফেরত আসে। তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে পারমাণবিক বিকিরণ বর্ণালী বা অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি। কিন্তু যে পরমাণুগুলো নিম্ন শক্তি স্তরে থাকে তারা দেখাবে হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালী। দেখো পারমাণবিক শোষণ বর্ণালীর নীতিটা খুব ভালো করে শুনবে। কোনো গ্যাসীয় পরমাণুর মধ্যে যদি একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ প্রবেশ করানো যায় তাহলে পরমাণু ওই বিকিরণ শোষণ করবে। করার ফলে তড়িৎচুম্বকীয় যে বিকিরণটা দেওয়া হলো সেটা তীব্রতা হ্রাস পাবে। আর এই যে তীব্রতা হ্রাস পেল সে নিম্ন শক্তি স্তরে বিদ্যমান পরমাণুর সমানুপাতিক হবে। আশা করি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালীর নীতি। এখন দেখো এই যে তড়িৎচুম্বকীয় যে বর্ণালী আমাদের ওই নমুনার মধ্যে পাস করা হলো সেটার যে শোষণের মানে এই নির্দিষ্ট কম্পাঙ্কর যে শোষণটা সে পরিমাণটার ক্যালকুলেশনটা কি হবে, এটা হবে হচ্ছে নিউ ইকুয়াল টু পাই স্কয়ার ডিভাইড বাই এম সি ইনটু এন এফ। এখানে ই হবে ইলেকট্রনের চার্জ, এম হবে পরমাণুর ভর, সি হবে তড়িৎচুম্বকীয় বিকিরণের বেগ, এন হবে পরমাণুর সংখ্যা, আর এস হবে যে যন্ত্র বা অসিলেটর সেটার হচ্ছে কম্পাঙ্ক। খেয়াল করো আমরা বলেছি যে নির্দিষ্ট তরঙ্গ এলিমেন্ট বা পরমাণুর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য শোষণ মাত্রা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে, সেটাই দেখানো হয়েছে। দেখো গোল্ডের ক্ষেত্রে এই শোষণ হবে 243 ন্যানোমিটার, মার্কারির ক্ষেত্রে হবে 254 ন্যানোমিটার, কপারের ক্ষেত্রে 325 ন্যানোমিটার, সিলভারের ক্ষেত্রে 328 ন্যানোমিটার, ইউরেনিয়ামের ক্ষেত্রে 358, ক্যালসিয়ামের ক্ষেত্রে 423, সোডিয়ামের ক্ষেত্রে বলেছিলাম যেটা 589, আর পটাশিয়ামের ক্ষেত্রে 767। এজন্যই প্রত্যেকটা পরমাণুর আসলে শোষণ মাত্রা হচ্ছে নির্দিষ্ট। দেখো আরেকবার একটু বলি থিওরি এবং প্রিন্সিপাল।
The technique uses basically the principle that free atoms, ওই যে বলেছিলাম গ্যাস বা ভ্যাপারাইজ generated in an atomizer, যেটা অ্যাটমাইজারের ভিতরে, এটা আমরা দেখবো ইনস্ট্রুমেন্টেশনে, can absorb radiation as at specific frequency, এই যে নির্দিষ্ট কম্পাঙ্কের মানে রেডিয়েশন বিকিরণটাই কিন্তু শোষণ করবে। AAS বা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি কোয়ান্টিফাইজ দ্য অ্যাবজর্পশন অফ গ্রাউন্ড স্টেট অ্যাটম, ওই যে নিম্ন শক্তি স্তরে যে অ্যাটম, সেই অ্যাটম কিন্তু অ্যাবজর্পশন করছে কতটুকু সেটা কিন্তু কোয়ান্টিফাই করছে গ্যাসিয়াস ফর্মে। অ্যাটমস অ্যাবজর্ব ইউভি ভিজিবল, মানে যে বিকিরণটার কথা আমরা বললাম যে শোষণ করবে, and make transition to higher electronic energy level, ওই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রন গুলা যায়, তখনই মূলত কি হচ্ছে, যখন গ্রাউন্ড স্টেট থেকে উচ্চ স্তরে তখন কিন্তু শোষণ করে, ওই মাত্রাটাই কিন্তু আসলে আমরা নির্ণয় করে ওই মৌলকে শনাক্ত করব। The analyte concentration, analyte মানে নমুনা, is determined from the amount of absorption, ওই যে কতটুকু ওই রেডিয়েশনটা শোষণ হলো সেই অ্যামাউন্টটাই কিন্তু আসলে আমরা ক্যালকুলেশন করব। Concentration measurements are usually determined from a working curve after calibrating instrument with standard known concentration, মানে একটা জানা ঘনমাত্রার সাথে আমরা অজানা ঘনমাত্রার মানে দুইটা আমরা কার্ভ পাবো, সেই দুইটা কার্ভ কম্পেয়ার করেই মূলত আমরা ঘনমাত্রাটা নির্ণয় করব। দেখো এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হয়েছে প্রবাহ চিত্র। লিকুইড স্যাম্পল থাকবে, সেটা ড্রপলেটে ফর্ম করবে, তারপরে সেটা ফাইন রেসিডিউ হবে, তারপরে ওই যে একটা আয়ন ফর্ম করবে, আয়ন হতে পারে অ্যাটমও হতে পারে, সেই অ্যাটম অ্যাবজর্ব স্পেসিফিক ওয়েভলেন্থ অফ রেডিয়েশন ফ্রম হোলো ক্যাথোড ল্যাম্প। হোলো ক্যাথোড ল্যাম্প সম্পর্কে ডিটেইল আমরা পরের ক্লাসে দেখব। এটা মূলত ইনস্ট্রুমেন্টেশনের একটা অংশ, মানে কি যন্ত্রের মাধ্যমে এটা করা হচ্ছে। তো এই হোলো ক্যাথোড ল্যাম্প একটা যন্ত্র, সেখানেই কিন্তু ওই সেটার মাধ্যমে আসলে ওই যে রেডিয়েশন, সেই রেডিয়েশনটা তৈরি করা হয়। মেজারমেন্ট অফ ইন্টেন্সিটি অফ রেডিয়েশন অ্যাবজর্বড বাই দ্য ন্যাচারাল অ্যাটম ইউজিং দ্য ডিটেক্টর, তারপরে আমরা ডিটেক্টরের মাধ্যমে ওই যে ওই অ্যাটম কতটুকু রেডিয়েশন শোষণ করলো সেটা আমরা ডিটারমাইন করব। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তো দেখো এখানে জাস্ট আমি একটু দেখিয়েছি, এই যে লাইট সোর্স থাকবে, এখানে মূলত রেডিয়েশনটা তৈরি হবে, আর এই জিনিসটাই হলো ক্যাথোড ল্যাম্পে তৈরি হয়, আর এই জায়গায় ফ্লেম মানে আমাদের নমুনাটা এখানে বাষ্পে পরিণত হয়ে যাবে, আর এখান থেকে যে রেডিয়েশন আসছে সেই রেডিয়েশনটা আমাদের যে নমুনা সেটা শোষণ করবে, এবং সেই শোষণের মাত্রাটা কতটুকু কম হলো সেটাই এই মনোক্রোমাটরের মাধ্যমে ডিটেক্টর স্লিটের মাধ্যমে যে যাবে এবং ডিটেক্টর সেটা ডিটেক্ট করবে। এই হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির থিওরি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে পড়বো। আশা করি তোমরা সে পর্যন্ত সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি স্টাডি করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।